হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল? এবার রিমান্ডের সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী। বিএনপিকে ক্ষমতায় বসাতে ভারত ও আমেরিকার গোপন ষড়যন্ত্র ফাঁস, থাকছে প্রমাণসহ বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এবার রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল শুটার ফয়সালের স্ত্রী। আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই সকল না জানা সত্যগুলো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার পর থেকেই আলোচনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। হত্যা করে ভারতে পালিয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাকে আসামি করে চার্জশিট জমা দিয়েছে ডিবি। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। ৫৩টি ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি। একই সঙ্গে এসব ব্যাংকে থাকা ৬৫ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। ফয়সালের এসব লেনদেনের মধ্যে ৬৫ লাখ টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামব আমরা। খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক ১ মাস আগে কেন ফয়সাল ৬৫ লাখ টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে। খোঁজ নিতে এবার সেই ব্যাংকে ঢোকার চেষ্টা অনুসন্ধান টিমের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে ২০২৩ সাল থেকে এই ব্যাংকে লেনদেন করে ফয়সাল। ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির নামের হিসাবে গত বছরের ৩ নভেম্বর জমা হয়েছে ৪২ লাখ টাকা, যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে। সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে। পরে ৪ নভেম্বর অ্যাপল সফট আইটির হিসাব থেকে ৬৫ লাখ টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল। ফয়সালের স্ত্রী রিমান্ডে জানিয়েছে ঘটনার একজন এক ধরনের ভূমিকা পালন করেছে। কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে, আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ করেছে। ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা। সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে আরও কিছু হাড়হিম করা তথ্য। যমুনা ফিউচার পার্কের একটি বেসরকারি ব্যাংক শাখা থেকে একটি পে অর্ডারের মাধ্যমে ৫৮ লাখ টাকা জমা হয় মিডল্যান্ড ব্যাংকের রূপনগর উপশাখায়। সেখান থেকে ১৬ লাখ টাকা বাদ দিয়ে বাকি ৪২ লাখ টাকা পাঠানো হয় এনআরবিসি ব্যাংকের মিরপুরের বেনারসি পল্লী শাখায়। সেখানে শুটার ফয়সালের অ্যাপলস অফ আইটি নামের একটি অ্যাকাউন্টে সেই টাকা জমা হয়। আগে থেকে থাকা অর্থসহ মোট ব্যালেন্স দাঁড়ায় ৬৫ লাখ টাকা। পরবর্তীতে এই পুরো ৬৫ লাখ টাকা ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার একই শাখার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়। হত্যাকাণ্ডের ঠিক ১ মাস আগে ৪ নভেম্বর সেই টাকা দিয়েই তারা সঞ্চয়পত্র কেনে। পরে সেই সঞ্চয়পত্র গোয়েন্দা পুলিশ ও সিআইডির তদন্তে আসে। জিজ্ঞাসাবাদে সামিয়া জানান হত্যার আগেই ফয়সাল পুরো পরিকল্পনা করে রেখেছিল। হত্যা কিভাবে হবে, দেশ ছাড়ার পথ কি হবে এবং দেশ ছাড়ার পর পরিবার কিভাবে চলবে। সে কারণেই স্ত্রীর ভরণপোষণের জন্য এই ৬৫ লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয়েছিল, যাতে প্রতি মাসে লাভের টাকা দিয়ে পরিবার চলতে পারে। তবে তারা মাত্র ১ মাসের মুনাফা তুলতে পেরেছিল। এরপর পুরো টাকাই ফ্রিজ হয়ে যায় এবং আদালতের মাধ্যমে সঞ্চয়পত্রটি অবরুদ্ধ করা হয়। ঢাকায় তার পরিকল্পনা ব্যর্থ হলেও ভারতে পালানোর পরিকল্পনায় ফয়সাল সফল হয়। বর্তমানে সে ভারতেই অবস্থান করছে। বিভিন্ন ভিডিও বার্তায় সে নিজেকে নির্দোষ দাবি করলেও গোয়েন্দা পুলিশের হাতে থাকা ব্যাংক লেনদেন, আর্থিক ট্রেল এবং পরিকল্পনার তথ্য স্পষ্টভাবে প্রমাণ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে ফয়সালের সরাসরি সম্পৃক্ততা। তদন্তে আরও জানা গেছে ২০২৫ সালেই তার লেনদেন হয়েছে প্রায় ১,৭৪ লাখ টাকা, যার একটি অংশ থেকেই এই ৬৫ লাখ টাকা আলাদা করা হয়েছিল। এখন সিআইডি খতিয়ে দেখছে কারা পে অর্ডারের মাধ্যমে এই টাকা দিয়েছে এবং সেখানে কথিত মাস্টারমাইন্ড বাপ্পি বা তার ঘনিষ্ঠ কেউ জড়িত ছিল কিনা। ইতোমধ্যেই বাপ্পির নাম মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে। তার উপরে আরও কেউ ছিল কিনা সেটিও তদন্তাধীন। গোয়েন্দা পুলিশ জানিয়েছে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্তে নতুন নাম এলে তাদেরও আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ফয়সাল সহ বিদেশে পলাতক সবাইকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান। আজ আমরা তুলে ধরলাম সেই ৬৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেন কেনা হয়েছিল এবং কেন আজ সেই টাকা রাষ্ট্রের হেফাজতে। টাকার পাহাড়, সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক। একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ, নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার পাহাবদলের নীল নকশা? শুটার ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক,
কি ঘটেছিল সেখানে? আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে? গোয়েন্দা তথ্যে উঠে আসা 218 কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অফ দ্য কান্ট্রি। নির্বাচনের ঠিক 36 দিন আগে কেন অস্থির হয়ে উঠছে সীমান্ত আর রাজপথ? কারা ছিল এই কিলিং মিশনের মাস্টারমাইন্ড, আর কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের? সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হাদি হত্যার পেছনের হাড় হিম করা সেই সত্য কাহিনী। হাদি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বোয়ালদের নাম, যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। তদন্তকারীদের দাবি, গত 6 মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল। রিমান্ডে থাকা এই নেতার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প, যেখানে প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার। কেবল একজন শুটার নয়, এই মিশনের পেছনে কাজ করেছে দেশি ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। ফয়সালের বোনকেও এখন জিজ্ঞাসাবাদের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বিশেষ তদন্ত দল। 218 কোটি টাকার এই বিশাল লেনদেন এখন সিআইডির মানি লন্ডারিং ইউনিটের প্রধান মাথা ব্যথার কারণ। সিআইডি প্রধান জানিয়েছেন, এই বিপুল পরিমাণ অর্থ কেবল একজন ব্যক্তিকে হত্যার জন্য দেওয়া হয়নি। এর পেছনে আরও বড় কোনো নাশকতামূলক পরিকল্পনা বা রাষ্ট্রবিরোধী মিশন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইস্যু করা চেকগুলোর দাতা ও গ্রাহিতার মধ্যে সম্পর্ক এবং অর্থের প্রকৃত উৎস উন্মোচন করা হবে। যে কোনো সাধারণ অপরাধীর পক্ষে এত বড় অঙ্কের লেনদেন করা অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অর্থের সাথে বিদেশের কোনো গোপন লবির সংযোগ আছে কিনা সেটিও এখন তদন্তের মূল বিষয়। হাদি হত্যা মামলাটি এখন কেবল একটি সাধারণ অপরাধ নয়, এটি এখন রাজনৈতিক দাবার গুটি। মির্জা আব্বাসের জড়িত থাকার গুঞ্জন আর আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে। 218 কোটি টাকার এই রহস্যময় লেনদেনের শেষ কোথায় এবং কারা এর প্রকৃত সুবিধাভোগী তা সময়ই বলে দেবে। শুটার ফয়সাল থেকে শুরু করে বাপ্পি কিংবা মির্জা আব্বাস, আইনের হাত সবার দিকেই প্রসারিত হচ্ছে। অপেক্ষা এখন সত্যের পূর্ণাঙ্গ প্রকাশের এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আগামী নির্বাচনকে সামনে রেখে এই তদন্তের ফলাফল জনমত গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আমরা বিচার চাই। আমরা শহীদ শরীফ উসমান হাদির হত্যার মাস্টারমাইন্ডকে ফাঁসিতে ঝোলাতে চাই। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার বিচার চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চায়। ইসলামের পথ থেকে সরে গেছে জামায়াত, তাই ইসলামী আন্দোলনও জোট থেকে বেরিয়ে গেছে বলেছেন গাজী আতাউর। তিনি আরও বলেন, জামায়াতের আমির বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলছেন। এর অর্থ হল তারা সমঝোতার নির্বাচনের পথে হাঁটছে। দীর্ঘদিন পর মানুষ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশায় ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে বলে মনে হচ্ছে না। জোট ভাঙার পেছনে ভোট ব্যাংক নিয়ে জামায়াতের কটাক্ষ গুরুত্বপূর্ণ কারণ বলে উল্লেখ করেন গাজী আতাউর রহমান।